সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আপনারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। আজকে আমরা কথা বলবো অ্যাজমা এবং তার প্রতিকার নিয়ে। আজকের অনুষ্ঠানটি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছি। আজকে আমরা অ্যাজমা নিয়ে যত মিথ, যত কুসংস্কার রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করব। আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স হেলথ কেয়ার লিমিটেড। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা অ্যাজমা কিংবা শ্বাসকষ্ট নিয়ে, তো সেই হিসেবে আজকে আমরা সাজিয়েছি যে হাঁপানি কিংবা অ্যাজমা নিয়ে মানুষের অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। তো সেই ভুল ধারণাগুলো আজকে আমরা পরিষ্কার করব। প্রথমে যে বিষয়টা জানবো যে হাঁপানি বা অ্যাজমা কি শুধু শ্বাসকষ্টের রোগ কিনা? জি, আসলে হাঁপানি একটা প্রকাশ হচ্ছে শ্বাসকষ্ট, কিন্তু আসল জিনিস হচ্ছে শ্বাসনালীর ভিতরে যে প্রদাহ হয়, যে ইনফ্লামেশন হয়, যে কারণে শ্বাসনালীর ভিতরে একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে আসলে অ্যাজমা। যার প্রকাশ একটা হচ্ছে শ্বাসকষ্ট, কারো কাশি, কারো বুকে চাপ, কারো বুকের থেকে শোঁ শোঁ শব্দ হওয়া। খালি শ্বাসকষ্ট অ্যাজমা নয়, শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, কিন্তু অ্যাজমার একটা প্রকাশ হচ্ছে শ্বাসকষ্ট। এই জন্য মানুষ মনে করে শ্বাসকষ্ট মানেই অ্যাজমা। আসলে এটা সঠিক নয়। শ্বাসকষ্ট অনেক কারণে হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে অ্যাজমা। তার মানে একটা কারণে অ্যাজমা হতে পারে। হতে পারে। স্যার, আমরা অনেক সময় দেখি যে রোগীদেরকে যদি আমরা বলি যে ইনহেলার ব্যবহার করার কথা, ইনহেলার ব্যবহারের প্রতি অনেকেরই কেমন যেন একটা মানে ভালো লাগা নেই, ব্যবহার করতে চায় না, ভয়, ভীতি। তো ইনহেলার ব্যবহার করলে কি কোনো আসক্তি হয় কিনা? জি, আসলে ইনহেলার হচ্ছে একটা ওষুধ ব্যবহারের মাধ্যম মাত্র। যেমন আমরা ট্যাবলেট খাই, যেমন আমরা ইনজেকশন নিই, কাউকে কাউকে আমরা প্রয়োজনে সাপোজিটরি দিই, এরকম একটা ইনহেলার দিয়ে আমরা ওষুধ দিই। ইনহেলারের ভিতরে দুই ধরনের ওষুধ থাকে। একটা হচ্ছে রিলিভার মেডিসিন, যেটা দিয়ে মানুষের উপশম হয়, আর একটা হচ্ছে প্রিভেন্টার মেডিসিন বা কন্ট্রোলার মেডিসিন, যেটা শ্বাসনালীর ভিতরের প্রদাহকে কমায়, শ্বাসনালীর ভিতরের রোগটাকে কমায়। কাজেই এইটা দুই ধরনের ইনহেলার আমাদের বাজারে পাওয়া যায়। এক ধরনের ইনহেলারকে দিয়ে আমরা আমাদের শ্বাসকষ্টগুলোকে কমাই, এটাকে বলে রিলিভার মেডিসিন। এই মেডিসিনগুলো সাধারণত বিভিন্ন মোড়কে পাওয়া যায়, যেমন কোনোটা নীল বা সবুজ আমি আমার সামনে রাখছি, এগুলো হচ্ছে রিলিভার মেডিসিন। এগুলো দেখলে আমরা বুঝবো যে এগুলোতে শ্বাসকষ্ট কমায়। কিন্তু প্রিভেন্টার মেডিসিনগুলো কালার আলাদা, এগুলো একটু বেগুনি হয়, খয়েরি হয়, অথবা সাদা হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে শ্বাসনালীর ভিতরে যে লাল হয়ে আছে, ওই লাল প্রদাহকে কমানোর জন্য এই মেডিসিনগুলো ইউজ করা হয়। ইনহেলার কোনো একটা ব্যবহারের মাধ্যম। কাজে এটা প্রথম চিকিৎসা। আমরা অ্যাজমার মনে করি শেষ চিকিৎসা, যখন ট্যাবলেট ক্যাপসুল কাজ করবে না তখন ইনহেলার নেবো। ব্যাপারটি তা নয়, বরঞ্চ শ্বাসকষ্ট শুরু হয়েছে, প্রথম শুরু করা উচিত ইনহেলার দিয়ে। কারণ ইনহেলারের ভিতরে যে পরিমাণ ওষুধ থাকে, ট্যাবলেটে তার চেয়ে 200 গুণ বেশি ওষুধ থাকে। একটা ইনহেলারে একটা পাফে থাকে মাত্র 100 মাইক্রোগ্রাম, আর একটা ট্যাবলেটে থাকে 4 মিলিগ্রাম, 4000 মাইক্রোগ্রাম। এখন কত গুণ বেশি ওষুধ থাকে। এই ট্যাবলেট 4000 মাইক্রোগ্রাম ওষুধ খেলে তার থেকে 100 মাইক্রোগ্রাম আমাদের শ্বাসনালীতে যে কাজ করে, আর ইনহেলার 100 দিলে তার থেকে 20-30 শ্বাসনালীতে যায়, তাতেই আমাদের কাজ হয়ে যায়। স্যার, এই বিষয়টা আমরা আরো জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি রাজবাড়ী থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা নেই, তাও নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, জোরে জোরে নিঃশ্বাস না নিলে নিঃশ্বাস নিতেই পারে না। আচ্ছা, স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আপনার বয়স কত? রোগীর বয়স? বয়স 50। 50। শ্বাস নিতে কষ্ট হয়, ফেলতে কষ্ট হয় না? জি জি জি, আমরা বলি শ্বাসের কষ্ট দুই ধরনের। একটা হচ্ছে শ্বাস ফেলার কষ্ট, আর একটা হচ্ছে শ্বাস নেওয়ার কষ্ট। শ্বাস নেওয়ার কষ্ট হচ্ছে যখন বাতাস পাচ্ছে না, এটাকে আমরা বলি
শ্বাস নেওয়ার কষ্ট, আর শ্বাস ফেলতে যাচ্ছে কিন্তু শ্বাস ফেলতে পারছে না, এটা বলে শ্বাসকষ্ট। আমরা শ্বাস ফেলতে যখন পারি না তখন এটাকে আমরা কিছু রোগে আইডেন্টিফাই করি, এটা অ্যাজমা, হাঁপানি অথবা সিওপিডি, ব্রঙ্কিয়াক্টাইটিস, ব্রঙ্কাইটিস। এই রোগগুলোতে শ্বাসনালীটা সরু হয়ে যায়, বাতাস ঢুকতে পারে না, শ্বাস ফেলতে কষ্ট হয়, কিন্তু শ্বাস নিতে পারতেছে না। এটার অনেক কারণ আছে। তার মধ্যে মানুষ যে শ্বাস নেয় তা এই অক্সিজেনটা রক্ত দিয়ে সারা শরীরে ছড়ায়। একটা মানুষের যদি রক্ত শূন্যতা থাকে তা সে শ্বাস নিতে যায়, বাতাস পাচ্ছে না। অথবা যদি তার ভিতরে খুব মেন্টাল প্রেশার থাকে, তো তার মেন্টাল প্রেশারটা তাকে এমন চাপ দিয়ে রাখছে যে সে দম নিতে পারছে না। অথবা তার ভিতরে যদি তার কোনো হার্টের রোগ বা অন্য কোনো অসুখ থাকে যে কারণে অক্সিজেন তার শরীরে পৌঁছাচ্ছে না, তখন তার এটা নিতে কষ্ট হয়। এই জন্য এটা ফাংশনাল কারণ হতে পারে, অর্থাৎ মানসিক চাপের জন্য হতে পারে, অথবা কোনো অর্গানিক কারণ যেমন রক্তশূন্যতা বা হার্টের সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে। কাজেই আমাদের দেখতে হবে যে আপনার সমস্যাটা কোথায়, নেওয়ার সমস্যা না ফেলার সমস্যা। যদি নেওয়ার সমস্যা হয় তাহলে আমরা সেইভাবে আমরা ওই টেস্টগুলো করে আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি কী কারণে আপনি শ্বাস নিতে পারছেন না। আর যদি শ্বাস ফেলার সমস্যা হয় তখন আমরা সেইভাবে দেখে আমরা সেইভাবে চিকিৎসা দিই। স্যার খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন, এবং আসলে সত্যি কথা বলতে দর্শকদের সাথে আমিও শেয়ার করি, আমার যখন এসএসসি পরীক্ষা মানে রাত 3টার সময় আমি হসপিটালাইজড হয়েছিলাম, মানে পরীক্ষা কিছুদিন আগে, যে আমি আসলে শ্বাস নিতে পারছিলাম না। তো আমিও আজকে বুঝতে পারলাম এটা আসলে মেন্টাল প্রেশার থেকে হয়েছিল। হ্যাঁ, মানে তখন কিন্তু স্যার আমার আসলে আমাকে ইভালুয়েট করেছিল যে কোনো হার্ট ডিজিজ রয়েছে কিনা। আমি তখন স্টুডেন্ট ছিলাম, আজকে আমিও জেনে গেলাম। তো স্যারের কাছে এখন জানতে চাইবো যে যেই পেশেন্টের হাঁপানি রয়েছে তো সে কি ব্যায়াম করতে পারবে কিনা? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে ফুসফুসের সক্ষমতা বাড়ায় ব্যায়ামে। আজকে আমরা মনে করি যে যখন আমার হাঁপানি হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, আমি রেস্টে চলে যাই। যত রেস্ট নেবে তত তার ফুসফুসের কার্যক্ষমতা কমবে, আর যত ফুসফুসের কার্যক্ষমতা কমবে তো সে ধীরে ধীরে আরও অসুস্থ হবে। খালি ইনহেলার শ্বাসকষ্টের কোনো চিকিৎসা নয়, হাঁপানির কোনো চিকিৎসা নয়। ইনহেলার একটা মাত্র চিকিৎসার মাধ্যম, যার দিয়ে আমার শ্বাসনালীকে সংকুচিত থেকে প্রসারিত করতেছে, শ্বাসনালীর ভিতর ক্ষতগুলো শুকাচ্ছে এবং পেশেন্ট আরাম ফিল করতেছে। কিন্তু তার শ্বাস কষ্টটা প্রকৃতভাবে লাঘব পাবে সে যদি এক্সারসাইজ করে। এই জন্য পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আমরা রেগুলার শেখাচ্ছি কী করে ব্যায়াম করে। একটা মানুষ অক্সিজেন পাচ্ছে, তাকে আমরা ব্যায়ামে পাঠিয়ে দিচ্ছি, সে অক্সিজেন নিয়ে ব্যায়াম করতেছে, আস্তে আস্তে লাংসের সক্ষমতা বাড়তেছে, আর বাড়লেই সে সুস্থ থাকতেছে। খুব সুন্দর স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি হ্যালো, শুনতে পাচ্ছি। দর্শক আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যালো বলেন। জি হ্যালো, বলুন আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো যে এই মাত্র লাইভে দেখাইলো দুইটা কালার। জি, দুইটা কালার। কোন কালার আমি বুঝতে পারি না, কোন কালারটা ওষুধের জন্য আর কোনটা ভিতরে। জি আমি আবার দেখাচ্ছি আপনাকে। জি, আমাদের ফুসফুসের মধ্যে শ্বাসনালী সংকুচিত হয় তখন মানুষ শ্বাসকষ্টে নীল হয়ে যায়। এই জন্য নীল আর সবুজ রাখা হয়েছে রিলিভার হিসাবে, উপশমকারী হিসাবে। এই কালারের যত ইনহেলার বাজারে পাওয়া যায় এইগুলো উপশম করার জন্য। আজকাল উপশমকারী ওষুধের সাথে কিছু কিছু জায়গায় ইনহেলার সাথে কন্ট্রোলার মেডিসিন অর্থাৎ নিয়ন্ত্রণকারী মেডিসিন মিলাই দিছে, এই জন্য সেগুলো সাইজ ছোট করে দিছে, কিন্তু বেসিক্যালি এগুলো রিলিভার মেডিসিন। আর আমরা যে ওষুধগুলো ব্যবহার করি মানে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ ভিতরে শ্বাসনালীর ভিতরটা লাল হয়ে আছে, ওই লাল শ্বাসনালীকে সাদা করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জন্য কালারটাকে বেগুনি, লাল অথবা এই ধরনের বিভিন্ন কালারকে ইউজ করা হয়। এগুলো কালার কোড ইন্টারন্যাশনালি এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে এই কালারের যদি কোনো ইনহেলার হয় এটা বুঝবেন যে আপনার শ্বাসনালীর কন্ট্রোলার মেডিসিন, এটা আপনার শ্বাসনালীর ভিতরে যে কষ্ট সেই কষ্ট লাঘবের জন্য না, ভিতরে রোগটাকে প্রতিষেধক হিসেবে কাজ করবে। এই জন্য এটা প্রতিষেধক মেডিসিন বলা হয়। এই যে আমরা যে কিছু ওষুধ সবসময় ব্যবহার করি যে নিয়মিত আর প্রয়োজন মতো ওষুধগুলো হচ্ছে রিলিভার মেডিসিন বা উপশমকারী ওষুধ। অনেক ধন্যবাদ স্যার। স্যার এই বিষয়ে এই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই ভাবেন যে শিশু অবস্থায় শ্বাসকষ্ট কিংবা হাঁপানিটা আছে, বড় হলে এটা এমনি এমনি ভালো হয়ে যাবে, এটা কি সত্য কিনা? আসলে মানুষের এই যে ধারণা যে
প্রথম যে জিনিসটা বুঝতে হবে, অ্যাজমা একটা ইনফ্লামেটরি, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ শ্বাসনালীর ভিতরে একটা প্রদাহ হয়। এইটা বাচ্চা বয়সে সাধারণত ভাইরাস দিয়ে শুরু হয়, ইনিশিয়েট হয়। আরএসভি ভাইরাস, বিভিন্ন ভাইরাস, ছোটোবেলায় ব্রঙ্কিওলাইটিস হয়, তার সাথে বডিতে একটা রিয়াকশন হওয়ার কারণে বডিতে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়। এটা অটোমেটিক ভালো হয়ে যাওয়ার রোগ না। আমরা যেটা দেখি এটাকে বলে রেমিশন, অর্থাৎ তার উপসর্গগুলো কমে গেছে। শ্বাসনালীগুলো ছোট থাকে বাচ্চা অবস্থায়, বড় হতে থাকে, ভিতরে পরিবর্তন হতে থাকে, আস্তে আস্তে রোগ কমে। কিন্তু রোগ যে ভালো হয়ে যাবে এই কথা কেউ নিশ্চিন্ত বলতে পারে না। বরঞ্চ আমরা যে প্রিভেন্টিভ মেডিসিনগুলো নিয়মিত নেই 1-2 বছর বা কিছু একটা সময়ের জন্য, আস্তে আস্তে ভিতরে রোগগুলো চেঞ্জ হবে এবং পেশেন্ট পুরো সুস্থ হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলি বাচ্চারা 70 থেকে 80% চান্স আছে নিয়মিত ওষুধ সেবনে ভালো হয়ে যাওয়ার। কিন্তু আমি যে মনে করি আমি ছোট আছি, বড় হলে ভালো হয়ে যাব, এই কনসেপ্ট ঠিক না। এই কনসেপ্ট থেকে ওষুধ বাদ দেওয়া ঠিক হবে না। তাহলে শ্বাসনালীতে ধীরে ধীরে পরিবর্তন হয়ে এটা ক্রনিক ডিজিজ হয়ে যাবে। এটা অ্যাডাল্টহুডে, তার বয়স্ক অবস্থায় এটা প্রকাশ থাকবে। স্যার, আমাদের মধ্যে আরেকটা ধারণা রয়েছে যে অ্যাজমা যখন অ্যাটাক হবে তখন শুধুমাত্র আমি ট্রিটমেন্ট নিব সবসময়। স্যার, আমরা এই মুহূর্তে আজানের ব্রেকে যাচ্ছি, আমরা পরে কথা বলবো। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা আরও কথা বলবো। এই পর্যায়ে আমরা আজানের বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম যে শিশু বয়সে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে ভালো হয়ে যায় কিনা। তারপর আমরা কথা বলছিলাম যে যদি অ্যাটাক হয় তাহলেই কি শুধুমাত্র আমরা ওষুধ খাবো নাকি আমাদের লং টার্মের জন্য ওষুধ খেতে হবে? যে আসলে প্রত্যেকটা অ্যাটাক আমাদের শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য অ্যাটাকের জন্য বসে থাকা ঠিক নয়। আমাদের ধারণা যে অ্যাটাক হলো, আমি একটু সালবুটামল জাতীয় ইনহেলার, রিলিভার ইনহেলার নিয়ে নিলাম, যেগুলো আমরা দেখালাম, ব্লু কালারের ইনহেলার নিলাম, আরাম পেয়ে গেলাম, এটা আমাদের চিকিৎসা হলোই না। আমাদের চিকিৎসা বলতে আমরা বুঝি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, যেগুলো শ্বাসনালীর ভিতরে ক্ষতকে শুকায়, সেই মেডিসিনগুলো নিয়মিত ব্যবহার। এই জন্য আমার অ্যাটাক হওয়ার পর থেকে ডাক্তার যে চিকিৎসাটা বলে দেবেন যে আমার প্রিভেন্টিভ মেডিসিন কি, যেটা আমার প্রতিষেধক হিসেবে কাজ করবে, এইটা যদি আমি সুস্থ অবস্থায় নিতে থাকি তাহলে আমার ভিতরের ক্ষতগুলো শুকাবে এবং আমার শ্বাসনালীটা স্বাভাবিক হয়ে আসবে। এবং এটা আমি যদি 1-2 বছর বা একটা টানা সময় পর্যন্ত নেই, তা এমন হতে পারে যে আমি সিমটম ফ্রি হয়ে যেতে পারি, আমার হয়তো দেখা গেল যে ওষুধের প্রয়োজন কমে গেল। এই জন্য নিয়মিত ওষুধ ব্যবহার আমাদের অ্যাজমা বা হাঁপানির চিকিৎসার প্রধান শর্ত। তার সাথে এক্সারসাইজ, ভ্যাকসিন নেওয়া, অন্যান্য প্রতিষেধক ওষুধগুলো ব্যবহার করা, এইগুলো আমাদের জন্য জরুরি। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ মজনু খন্দকার, গাইবান্ধা থেকে বলছি। জি, আপনার মার শ্বাস নিতে সমস্যা হয়। শ্বাস নিতে সমস্যা হয়, জি। তারপর? বয়স 65। জি, 65। কোনো মেডিসিন কিংবা কোনো কিছু খাচ্ছেন তিনি? জি, ডাক্তার দেখাইছি, একজন অধ্যাপক, কিন্তু উপকার হচ্ছে না। আচ্ছা, স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আপনার মার বয়স 65, এই বয়সে যদি শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার আসলে ভালোভাবে প্রশ্নটা করা দরকার এবং আমাদের দেখা দরকার যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে না অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে। কারণ এইসব পেশেন্ট সাধারণত দেখা যায় অল্প একটু হাঁটলে হাঁপায় যাচ্ছে, কারণ এইগুলো ঠিক অ্যাজমা না, এটা হচ্ছে সিওপিডি। আমাদের গ্রামের মায়েরা ধোঁয়ার ভিতরে রান্না করে, বিশেষ করে লাকড়ির চুলায় রান্না করে এবং ধোঁয়ার মধ্যে তারা কাজ করে জীবন অতিবাহিত করে। এই জন্য 40-এর পরে তাদের শ্বাসকষ্ট দেখা দেয় এবং এই শ্বাসকষ্টটা বাড়তে বাড়তে 65 বছর বয়সে যখন শ্বাসকষ্ট হয়, শ্বাসনালীগুলো এত সংকুচিত হয় যে ইনহেলার কাজ করে না। তখন আমরা খুব সমস্যায় থাকি, মনে করি যে ওষুধে কাজ করবে না। এই জায়গাগুলোতে আমাদের নতুন যে ওষুধগুলো আসছে, যে 3টা ওষুধ মিলায় একটা নতুন ওষুধ তৈরি করা হয়েছে, যেটা শ্বাসনালীকে প্রসারিত করবে, শ্বাসনালীর ভিতরে যে মিউকাস আছে মিউকাসগুলোকে কমিয়ে দেবে এবং শ্বাসনালীর ভিতরে প্রদাহকে কমাবে। 3টা জিনিস তার তৈরি হতে হবে, তখন সে শ্বাসের ওষুধে উপকার পাবে। দ্বিতীয় হচ্ছে শ্বাস
কষ্ট থাকার কারণে উনি হাঁটতে ভয় পায়, উনি কাজ করতে ভয় পায়, সবসময় বসে থাকতেছে। এখান থেকে পরিত্রাণের জন্য তাকে আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে নিয়ে আসি, আমরা তাকে এক্সারসাইজ করাই, তাকে বিভিন্ন জিনিস শিখাই, দমের ব্যায়াম, শ্বাসের ব্যায়াম শিখাই। এই ব্যায়ামগুলো যদি সে নিয়মিত করতে থাকে তাহলে আস্তে আস্তে সে উপকার পাবে এবং সে তখন দেখবে তার ওষুধ কাজ করতেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই পেশেন্টের যে বারবার আক্রান্ত হওয়ার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বছরের শুরুতে ফ্লু হয়, ঠান্ডা লাগে, আবার শেষেও ফ্লু হয়, এই শীতের শুরু শেষে। এই জন্য আমরা ফ্লু ভ্যাকসিন দিয়ে দিই প্রতি বছরের অক্টোবর নভেম্বর। এখন হলে এখনও আপনি ফ্লু ভ্যাকসিন দিয়ে নেবেন। আর বয়স্ক মানুষের নিউমোনিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি, এই জন্য নিউমোকক্কাল ভ্যাকসিন বা নিউমোনিয়ার ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। এইগুলো 5 বছর পর পর একটা ভ্যাকসিন আছে 13 পাওয়ারের, ওটা জীবনে একটা, এগুলো দিয়ে নিতে হবে। আর যখনই কফের রং হলুদ হবে, কফের কালার চেঞ্জ হবে, বুঝবেন আপনার মায়ের লাংসে ইনফেকশন হয়ে গেছে। আপনার ডাক্তারের কাছে একটা ওষুধ লিখে নিতে হয়, সাধারণত আমরা কোমেক্সিক্রাব বা লেভোক্সিন জাতীয় ওষুধ দিয়ে দিই, যেটা আপনি 5 দিন খেয়ে নেবেন আর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এইভাবে যদি আপনি চিকিৎসার একটা পরিকল্পনা নেন তাহলে আপনার মা সুস্থ থাকবে। অনেক সুন্দর করে অ্যান্সার দিয়েছেন স্যার, অনেক ধন্যবাদ। এখন স্যার একদম হৃদয় থেকে একটা প্রশ্ন করছি। আমি নিজের চোখে দেখেছি একটা ছোট বাচ্চা, তার অ্যাজমা রয়েছে। তো সে যখন আরেকটা বাচ্চাদের মধ্যে খেলতে গিয়েছে কিংবা নাস্তা খাবে যখন, তখন তাকে নিয়ে আসলে এক ধরনের মানে অন্য মারা খুব হেজিটেট করছে যে তার পানির গ্লাসটা কেমন হবে কিংবা সে অন্য বাচ্চাদের সাথে খেতে পারবে কিনা। আমি দেখেছি সেই বাচ্চার মাটা এবং সেই বাচ্চাটার মধ্যে কতটা কষ্ট, শ্বাসকষ্ট কিংবা হাঁপানি। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ দেখছে, জানতে চাই যে আসলে ছোঁয়াচে কিনা। জি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে হাঁপানি কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা একজনের থেকে একজনের যায় না। আমরা যেটা বলি যে মায়ের আছে, বাপের আছে, বাচ্চার হয়েছে, জেনেটিক প্রিডিসপোজিশন মাত্র 30 থেকে 40%। এয়ার পলিউশন এবং তার আমাদের যে পরিবেশগত কারণেই মানুষের ভিতরে গ্র্যাজুয়ালি এই অ্যাজমা বা হাঁপানি দেখা দেয়। কাজেই এটা কোনো ছোঁয়াচে রোগ নাই। এই অ্যাজমা থাকলে একজনের গ্লাস আরেকজন খেতে পারবে না বা একজনের সাথে একজন মিশতে পারবে না, এগুলো সবই ভুল ধারণা। আমাদের এর থেকে বেরিয়ে আসা দরকার। হাঁপানি খোলামেলাভাবে বলতে হবে। আমরা আমাদের মায়েরা বাচ্চাদের হাঁপানি হলে লুকায়, বা হাঁপানি কোনো কঠিন রোগ না, কিন্তু লুকানোটা এটা বড় কঠিন জিনিস, কারণ তখন আসল চিকিৎসা সে পায় না এবং এই জন্য ধীরে ধীরে ভয়ঙ্কর দিকে সে চলে যায়। হঠাৎ করে এরকম অবস্থা হয় জীবনের জন্য হুমকি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের মায়েদেরকে এই কথা সতর্ক করতে হবে। হাঁপানি হয়েছে কী আছে, ডাক্তারের কাছে দেখান, চিকিৎসা করেন, ভালো। এটা কোনো মারাত্মক রোগ নয়, সাধারণ রোগ। এটা অনেক মানুষের আছে। আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে 30% লোকের বাচ্চাদের হাঁপানি হয় এবং এটা স্বাভাবিক। আমাদের দেশে 10% বাচ্চাদের অ্যাজমা এবং বয়স্ক মানুষের 5 থেকে 7% মানুষের অ্যাজমা। এটা কোনো কঠিন জিনিস না, এটা অনেক ঘরে ঘরে আছে। কাজে এটাকে আমরা সাধারণভাবে নিব এবং সহজভাবে নিব। স্যার অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় একটা কনফিউশন কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে ক্লিয়ার করলেন। তো স্যারের জন্য এবার একটা সারপ্রাইজ রয়েছে। তো স্যার তো অনেক রোগী দেখেন, তো স্যারের রোগীদের আমরা আসলে প্রতিক্রিয়া জেনে এসেছি, তো সেটা আমরা আজকে দর্শকদের সাথে শেয়ার করব। স্যার আপনিও দেখেন, আসুন আমরা দেখি সেই রোগীদের প্রতিক্রিয়া। এই পর্যন্ত আমি এখনো ভালো আছি, এনার্জিও আছে, সবকিছু সব দিক দিয়ে ভালো আছি। প্রচুর ব্যথা ছিল, ডাক্তার বলছে যে আমার ফুসফুসের সমস্যা, নামছে মানে হয়েছে, তাহলে আমার ভালো। স্যারের কাছে আসলাম। আগে তো অনেক শ্বাসকষ্ট হইতো, এখন শ্বাসকষ্টটা, কাশি হইতো অনেক, সেই কাশিটা এখন আর নাই। শ্বাসের কিছুটা টান ছিল, তো এটা আমার আজকে 5ম ক্লাস, আমার বেশ ইমপ্রুভ হয়েছে এই পর্যন্ত। অনেক সমস্যাগুলো সমাধান হয়েছে এখানে এসে। 16টার থেরাপি নেই, নেওয়ার পরে ইনশাল্লাহ আগে থেকে অনেকটা সুস্থতা বোধ করি। স্যার কেমন লাগলো? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাছে খুব ভালো লাগলো, রোগীরা খুবই আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার এবার জানতে চাইবো যে ইনহেলার কি একদম শেষ পর্যায়ে চিকিৎসা? আসলে এটা একটা মানুষের কমন মিথ, কমন ধারণা যে আমার যখন কোনো উপকার নাই তখন আমি ইনহেলার নেব। আসলে তা নয়। আমার কি নেবুলাইজারের চেয়ে ইনহেলার ভালো জানেন? ওই নেবুলাইজারে একটা ডোজে প্রায়
2 মিলিগ্রাম 2.5 মিলিগ্রাম মানে 2500 মাইক্রোগ্রাম ওষুধ থাকে, আর এখানে থাকে মাত্র 100-200 মাইক্রোগ্রাম। কত কম ওষুধে কত ভালো কাজ করে, অথচ মানুষ এটাকে দূরে সরায় রাখে, মনে করে এটা আমার কোনো ভালো ওষুধ না। ইনহেলার হচ্ছে প্রাথমিক চিকিৎসা, প্রথম চিকিৎসা, প্রধান চিকিৎসা। এটা যদি মানুষ নেয় তাহলে সে দ্রুত সুস্থ হবে এবং ভালো থাকবে, তার ভিতরে রোগ কমবে এবং সে সুস্থ জীবন পাবে। এই জন্য আমরা সবাইকে এনকারেজ করি প্রিভেন্টিভ মেডিসিন, যেগুলো আমরা এই লাল কার্ড দেখাইছি, এই মেডিসিনগুলো আমরা নিয়মিত নিব, আর এগুলো প্রয়োজন মতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার স্টেরয়েডের কথা শুনলে আমরা ভয় পাই, তো আপনারা হাঁপানিতে স্টেরয়েডের ইনহেলার ব্যবহার করেন। তো সবসময় আমরা বলি যে স্টেরয়েড ব্যবহার করা যাবে না, মানে সতর্ক বাণী দেই, তো এখানে স্টেরয়েডের ইনহেলার ব্যবহার করা হয়। তো এই বিষয়ে স্যার আপনার মতামত জানতে চাইবো। এই যে আমরা যে প্রিভেন্টিভ ড্রাগ দেখালাম, এর ভিতরে লো ডোজে ইনহেল কর্টিকোস্টেরয়েড আছে। এই ইনহেল কর্টিকোস্টেরয়েড শ্বাসনালীতে প্রলেপের মতো কাজ করে। আমাদের হাতে ধরা একটা ঘা হলো, ক্ষত হলো, তো আমরা একটা মলম দিলাম, শুকায় গেল। আমি যে সেখানে যে ট্যাবলেট খাই, সেই ট্যাবলেটটা সারা শরীরে ছড়ালো। ঠিক সেরকম মানুষ যে প্রেডনিসোলন, কর্টিসন, কর্টিসোল, এইসব ট্যাবলেটগুলো খায়, ডেল্টাসন, এইগুলো ট্যাবলেটগুলো খেলে তার শরীরে যায় এবং সারা শরীরের প্রতিক্রিয়া দেখা যায়। কিছুদিন খাওয়ার পর মুখটা ফুলে যায়, শরীরটা ফুলে যায় এবং তার ডায়াবেটিস দেখা যায়, তার ভিতরে তার হাড়গুলো ক্ষয় হয়, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। সব জিনিস হচ্ছে ওরাল প্রেডনিসোনের কারণে, ইনহেলারের জন্য নয়। ইনহেলার সাধারণত এইসব সমস্যা করে না, তবে হাই ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিলে পারে, তখন যদি যাতে না হয় আমরা এই জন্য ফ্লুটিকাসন জাতীয় ইনহেলার ইউজ করি। সেক্ষেত্রে বুটিসোনাইড বা বেক্লোমেথাসন কম ইউজ করি, কারণ এগুলো লিভার দিয়ে পাস করে কিছু কিছু মানুষের ওজন বাড়তেও পারে। এই জন্য ফ্লুটিকাসন আমরা ইউজ করি। এটা যদি আমরা নিয়মিত সঠিক ইনহেলার ইউজ করি, তো এটা কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে। স্যার আমাদের সঙ্গে দর্শক রয়েছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার ছেলের বয়স 3 বছর 6 মাস। আচ্ছা। এখন আমার ছেলে দম ভরে ভরে নিঃশ্বাসটা ফেলে আর কি। আচ্ছা। কিছুদিন হলো ডাক্তার দেখাইছি, উনি ওষুধ দিছে আপনার 10 দিন 7 দিন এরকম। এখন ওষুধগুলা শেষ হয়ে গেছে, আবার একটা স্প্রে দিছে নাকের এভার স্প্রে। আচ্ছা। এখনো এই আগে একটু উন্নতি হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয় না। এখন কি করব? জি, থ্যাংক ইউ। আপনার ছেলের যে অবস্থাটা দেখা যাচ্ছে, এটাকে চাইল্ডহুড অ্যাজমা বলে। আমরা ছোট বাচ্চাদের যে হাঁপানি, এটা শুরু হয় কিন্তু নাক দিয়ে, হাঁচি কাশি দিয়ে শুরু হয়। তারপর দেখা যায় যে এরকম দম, লম্বা লম্বা দম নেয় এবং তার কাশি হয় এবং সে হাঁটলে হাঁপায় যায় বা দৌড়ালে হাঁপায় যায়। এই পেশেন্টদেরকে আমরা এই যে ইনহেলার, লো পাওয়ারের ইনহেলার পাওয়া যায়, যেটা আমরা 125 বা এরকম লো পাওয়ারের ইনহেলার, এইগুলো আমরা তাকে নিয়মিত দিতে বলি যতদিন পর্যন্ত সে কমপ্লিট রেমিশন না হয়। অর্থাৎ ওষুধ 6 মাস থেকে 1 বছর টানা নেবে। আমরা দেখি যে কোন সময় তার সমস্যাটা। বেশিরভাগ বাচ্চাদের শীতের শুরু হয় এবং শীতের শেষের পরে ভালো থাকে, গরমকালে ভালো থাকে। তাদেরকে আমরা নভেম্বর থেকে মার্চ এই সময়টা নিয়মিত ওষুধ নিতে বলি। আর কারো কারো শীত গরম ঠিক নাই, সবসময় হয়, তাদেরকে আমরা সারা বছর নিতে বলি, অন্তত 2 বছর। যদি সে 2 বছর 2.5 বছর এরকম ওষুধ নেয়, এরপরে আমরা ওষুধকে স্টেপ ডাউন করি, ওষুধ কমাতে থাকি, কমায় ওষুধ বাদ দিয়ে দিই। যদি এইভাবে আমরা করি, এই বাচ্চা ইনশাআল্লাহ আপনার বাচ্চা বড় হতে হতে পুরো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুন্দর বলেছেন স্যার। এবারে যেটা প্রশ্ন, এই দর্শকের প্রশ্নের সাথে মিলিয়ে, শুধু কি শিশুদেরই অ্যাজমা হয় কিনা? এটা আসলে আমাদের ধারণা শিশুদেরই শুধু হাঁপানি হয়, কিন্তু আসলে বাচ্চা, বুড়া, বয়স্ক, মধ্যবয়স্ক সবার যে কোনো সময় হতে পারে। কিন্তু এই অ্যাজমার প্রকারভেদ আছে। যেমন শিশু বয়সে যে হাঁপানি, এটা সাধারণত অ্যালার্জির জনিত হাঁপানি। বয়স্ক লোকের যেটা হাঁপানি, সেটা 2 ধরনের, একটা ইওসিনোফিল দিয়ে হয়, কখনো কখনো অ্যালার্জি দিয়ে হয়, আর কখনো নন অ্যাটোপিক, নন অ্যালার্জিক অ্যাজমা, এদেরকে বলি অ্যাডাল্ট অনসেট। এগুলোর কারণ হচ্ছে এয়ার পলিউশন, ভাইরাল ইনফেকশন, অকুপেশন, সে যেখানে কাজ করে কাজের পরিবেশ। এরা সাধারণত প্রেশারের ওষুধ খায়, বিভিন্ন ওষুধ খায়, ওষুধের সাইড এফেক্ট, এইসব কারণে বয়স্ক মানুষের হাঁপানি হয়। এই জন্য হাঁপানি যে কোনো বয়সে হতে পারে, কিন্তু কারণগুলো ভিন্ন ভিন্ন হয়। স্যার যদি এমন হয় যে হাঁপানি নেই, শুধু কাশি আছে, সেটা কি অ্যাজমা হতে, মানে শ্বাসকষ্ট নেই শুধু কাশি আছে, সেটা কি হাঁপানি হতে পারে কিনা? জি, এটা থ্যাংক ইউ। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ বেশিরভাগ মানুষ 10% বাচ্চা কাশতেছে এবং এই কাশির মানে যে কাশি আছে তার 10% কাশির কারণ হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। অর্থাৎ কাশির প্রকাশ হাঁপানি, হাঁপানির প্রকাশ কাশি, এইরকম কাফ ভেরিয়েন্ট অ্যাজমা খুব কমন।
এবং কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা আগের ভ্যারাইটি হচ্ছে অ্যালার্জির কাশি, যেটা অ্যাটোপিক অ্যাজমা বলি, অ্যাটোপিক কাফ। প্রথম শুরু হয় অ্যালার্জি থেকে খুব খুব করে কাশতেছে, এরপরে এটা আস্তে আস্তে হাইপার রিঅ্যাক্টিভিটি, শ্বাসের নালীর ভিতরে সংবেদনশীলতা বাড়াতে বাড়াতে এটা অ্যাজমা হয়, তখনও সে কাশতেছে। এই কাশির কন্ট্রোল হলো না, আস্তে আস্তে পুরা অ্যাজমা হয়ে গেল। স্যার আরেকটি বিষয় যে ইনহেলার ব্যবহার করতে আরও যে মানুষরা আরও যেটা ভয় পায় যে একবার যদি ইনহেলার ব্যবহার করে তাহলে আমার সারা জীবন ইনহেলার ব্যবহার করতে হবে, এই বিষয়টি স্যার যদি একটু ক্লিয়ার করতেন। জি, ইনহেলার এমন একটা জিনিস, এটা বলছি একটা মাধ্যম, এটা ওষুধ। আমরা কন্ট্রোল করার জন্য দুই ধরনের ওষুধ ব্যবহার করি, একটা হচ্ছে কন্ট্রোলার মেডিসিন আর একটা হচ্ছে রিলিভার। আমরা কন্ট্রোলার মেডিসিনটা নিয়মিত দিয়ে একটা সময় পর্যায় পর্যন্ত দেওয়ার পরে যখন তার ফুল রেমিশন হয়ে যায়, অর্থাৎ তার কোনো কাশি হচ্ছে না, দিনের বেলা শ্বাসকষ্ট হচ্ছে না, রাতে ঘুমে ডিস্টার্ব হচ্ছে না, সে সব কাজ করতে পারতেছে, এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে রিলিভার মেডিসিন লাগেই না, এরকম অবস্থায় সে মাসের পর মাস আছে, তখন আমরা আস্তে আস্তে ওষুধ কমাতে থাকি, কমায় একসময় ওষুধ বাদ দিয়ে দিই। কাজে এটা কোনো নেশার জিনিস না, মানুষ মনে করে এটা বোধহয় একটা নেশার মতো, এটা সিগারেট না বা এরকম কোনো নেশার জিনিস না, এটা একটা ওষুধ, এটা একটা মাধ্যম, আমার প্রয়োজন মতো আমি নিচ্ছি, এটাতে কোনো সময় প্রয়োজন ছাড়া আমরা দেই না, একটা পর্যায় পর্যন্ত দেওয়া লাগে, তারপর হয়তো নাও লাগতে পারে। স্যার খুব সুন্দর বলেছেন, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিশেষে এসে এক কথায় দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। জি, থ্যাংক ইউ। আমরা যে জিনিসটা বলছি যে প্রথম এই হাঁপানিকে কন্ট্রোল করার জন্য আমাদের যেটা হচ্ছে, প্রথম ছোটোবেলা থেকেই মা জন্মের পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। বুকের দুধের ভিতরে যে অ্যান্টিবডি আছে এগুলো মায়ের বাচ্চার জন্য প্রোটেকশন দেয়, এই প্রোটেকশন বাচ্চাকে সামনে অ্যালার্জি অ্যাজমা থেকে বাঁচায়। এই জন্য আমরা মায়ের দুধকে খুব বেশি প্রাধান্য দিই। ঘরের ভিতরে কার্পেট না রাখি, ঘরের ভিতরে বিড়াল, আজকাল ঘরে ঘরে বিড়াল কুকুর এইগুলো ঘরের ভিতরে না রাখি, এর লোম থেকে বাচ্চাদের ভিতরে অ্যালার্জির প্রবণতা বাড়ে। বাচ্চাদের ঘর ক্লিন রাখি, ঘরের ভিতরে কেউ ধূমপান না করি, প্যাসিভ স্মোকিং, বাইরে থেকে এসে তার বাবা ধূমপান করতেছে, তার ধোঁয়াটা শ্বাসনালীর ভিতরে যাওয়ার কারণে বাচ্চার হাঁপানি শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এইভাবে ঘরে ক্রস ভেন্টিলেশন, আমার ঘর সকালবেলা ঘুমতে উঠে জানালা খুলে দিই, আজকাল ঢাকা শহরে জানলা খোলা বন্ধ কঠিন হয়ে গেছে, সকালবেলাটা অন্তত জানলা খুলে দিই, ঘরের ভিতরে আলো বাতাস ঢুকুক, কারণ ঘরের স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঘরের ভিতরে গুমোট, সারাদিন লাইট জ্বলতেছে, এই পরিস্থিতি মানুষকে শ্বাসকষ্টের দিকে আগিয়ে দিচ্ছে। আমরা সারাদিন মোবাইল থেকে বের করি, বাচ্চারা আজকাল মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে, এই আসক্তি হওয়ার কারণে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, তার ভিতরে এই কাশি শ্বাসকষ্ট একটা রোগ, যেটা সারাদিন মানুষের আসক্তি থেকে সৃষ্টি হচ্ছে। কাজেই বাচ্চাদেরকে আমরা খাওয়ার সময় মোবাইল দিচ্ছি, বিভিন্ন জিনিসে মোবাইল দিচ্ছি, আমরা নিজেরা বাঁচার জন্য মোবাইল দিয়ে দিচ্ছি, এর কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা এটার থেকে আমরা বের করে নিয়ে আসি এবং বাচ্চাদেরকে মুক্ত পরিবেশে খেলাধুলা, ছোটোবেলায় আমরা খেলছি, বাইরে গেছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আজকাল এইসব খেলা বাচ্চারা ভুলে গেছে, সারাদিন মোবাইলে খেলতেছে। এই মোবাইল খেলা গেম থেকে বের করে নিয়ে আসি, এক জায়গায় বসে যদি 3 ঘন্টার বেশি কেউ খেলে, দেখা যায় তার ভিতরে অ্যালার্জির প্রবণতা বাড়ে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে যে আমাদের ঘরকে সুন্দর করি, আমাদের পরিবেশকে সুন্দর করি। আগের যে জীবন ছিল আমরা দেখছি, ওই জীবনে যদি ফিরে যেতে পারতাম তাহলে আমাদের দেশ অনেক একটা সুন্দর দেশ হতো। আমাদের এটাই আপনাদের কাছে বক্তব্য যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেন, বড়রা ভ্যাকসিন নেবে, ভ্যাকসিন মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। থ্যাংক ইউ অল। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। শুধু দর্শক, আমরা যেটা জানি যে বুক ভরে আমরা সবাই নিঃশ্বাস নিতে চাই, যে রোগীটা হাঁপানিতে ভুগছে তার হয়তো বা একটু সাহায্যের প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে সঠিক চিকিৎসা নিয়ে হাঁপানির সকল রোগী বুক ভরে নিঃশ্বাস নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, বুক ভরে নিঃশ্বাস নিন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।